পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। তৎসহ আপনাদের সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। সবাইকে ইষ্ট আলোচনায় স্বাগত। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন দয়ার কথা, বিভিন্ন ভক্তদের মাধ্যমে তার পরশের কথা আমি চেষ্টা করেছি বারবার তুলে ধরার। তাই আজকেও শ্রী শ্রী ঠাকুরের একটি দয়ার কথা আপনাদের সামনে বলবো। তবে হ্যাঁ, মনটা খুবই ভারাক্রান্ত, কারণ রিসেন্টলি আমরা জানি পেহেলগাঁওতে কাশ্মীরের খুবই বাজেভাবে একটি দুর্ঘটনা ঘটে গেল। কিছু পর্যটকদের ওপরে এমনই ভাবে একটা সময়ে দুর্ঘটনা নেমে আসলো, যেটা অভাবনার ভাবনা। তাই প্রত্যেকটি সত্তার জন্য শ্রী শ্রী ঠাকুরের রাতুলচরণে আমি কল্যাণ কামনা করি, যাতে তাদের পরিবার ভালো থাকেন, সাহায্য পান এবং পরম প্রেমময় তাদের রক্ষা করুন বাকি জীবনটা। এই বলে আজকের আলোচনাটি শুরু করছি। দেখতে দেখতে কত বছর পার হয়ে এলাম। আমার বয়স এখন 93 বছর। পুরনো দিনের কত ঘটনা, স্মৃতি মনের মধ্যে এমনভাবে গ্রথিত হয়ে রয়েছে যেন মনে হয় এই তো সেই দিনেরই কথা। উত্তর কলকাতার মোহনবাগান লেনে আমাদের বাড়ি। বাবারা 4 ভাই। বাবা জিপিওতে স্টেনোগ্রাফারে চাকরি করতেন। পরের 2 কাকার সরকারি চাকরি এবং ছোট কাকার রানী ভবানী হাই স্কুলে গণিতের শিক্ষকতা করতেন। ওই স্কুলেরই ইংরেজি শিক্ষক আশুতোষ জোয়ারদার ছোট কাকার ঘনিষ্ঠ সহকর্মী। আমি ওই স্কুলেরই ছাত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতায় বোম্বিং হওয়ার কারণে বাবা আমাদের চন্দননগরে বাড়ি ভাড়া করে রেখে আসেন। সেই বছরই ম্যাট্রিক পরীক্ষা দিলাম, কিন্তু অকৃতকার্য হলাম। এরপর বাবা আমার জন্য প্রাইভেট টিউটর হিসেবে ইংরাজি শিক্ষক আশুতোষ জোয়ারদার, যাকে আমি মাস্টারমশাই বলি, এবং গণিতের শিক্ষক ছোট কাকাকে নিযুক্ত করলেন। 3 তলার ঘরে পড়াতে পড়াতে মাস্টারমশাই বুঝতে পারলেন আমি সব বিষয়েই দুর্বল। খুব যত্ন সহকারে পড়াতেন এবং পড়ার শেষে প্রতিদিন ঠাকুরের কথা বলতেন। কথাগুলি খুবই ভালো লাগতো। পরের বছর পুনরায় ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করলাম। পরে বিদ্যাসাগর কলেজে আইএ পড়া শুরু করি, কিন্তু শেষ করতে পারিনি। এক ছুটির দিনে মাস্টারমশাই আমাদের বাড়িতে এসে আমায় বললেন, চলো বেরিয়ে আসি। কিছুটা হাঁটার পর রাস্তায় দাঁড়িয়ে বললেন, দীক্ষাটা নিয়ে ফেললে হয় না? ঠাকুর সম্পর্কে তার মুখে অনেক কথাই তো শুনেছি, তাই বললাম, আজ্ঞে আজকেই নেব, ব্যবস্থা করুন। পরে কলেজ স্ট্রিট বাজার থেকে ফল, মিষ্টি, ফুল নিয়ে মির্জাপুর স্ট্রিটের 68 বাড়িতে পৌঁছালাম। এখানেই সৎসঙ্গ কেন্দ্র। মাস্টারমশাই দোতলার ঘরে আমাকে দীক্ষা দিলেন। বলা বাহুল্য, কলকাতায় যেটি এখন 68 মন্দির, সেটির কথাই এখানে বলা হয়েছে। দীক্ষার পর দ্য মেসেজ ঠাকুরের লেখা বইটি পড়তে দিলেন। বইটি হাতে নিয়ে দেখে আমি বললাম, এই ইংরাজি বই আমি পড়তে পারবো না। তিনি বললেন, চেষ্টা করো না। এই দেখো, মানুষ আখ খায়, প্রথমে তো শক্ত লাগে, পরে চিবোলে কত সুন্দর মিষ্টি রস, খেতে ভালো লাগে। কথাটা মনে পড়ল এবং নির্দেশ মতো পড়তে লাগলাম। অনেক বাণী মুখস্থ করে ফেললাম। এরপর থেকে সুযোগ পেলেই মাস্টারমশাইয়ের সাথে যাজন করতে বেরোতাম। বেশ কয়েক বছর পর মাস্টারমশাই রাতের ট্রেনে দেওঘরে এলাম মাস্টারমশাইয়ের সাথে। ঠাকুর বাড়িতে ভোর রাত্রে পৌঁছালাম। শুনলাম ঠাকুর বাথরুমে গেছেন। খানিক পরে তাসুর পর্দা সরে যেতেই
মানে ঠাকুর যেখানে থাকতেন, সরে যেতেই দেখলাম জ্যোতির্ময় সুন্দর এক পুরুষ, সে তো শুভ্র বিছানায় বসে আছেন। পরম আনন্দ লাভ করলাম। ঠাকুর দর্শনার্থীদের বললেন, সব ভালো তো? এখন মুখ হাত ধুয়ে কিছু জলজ করে এসো। কিছুক্ষণ বাদে আবার মাস্টারমশাইয়ের সাথে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে দেখলাম অনেকেই দর্শন প্রণাম করছেন। শ্রী শ্রী ঠাকুর তাদের সাথে আলাপ করছেন, তাদের কুশল নিচ্ছেন। সেই সময় তার কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ল। ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই শ্রী শ্রী ঠাকুরের কথায় মায়ের স্নেহের পরশ অনুভব করে অভিভূত হলাম। দু চোখ দিয়ে যেন অশ্রুধারা নেমে এলো। ওই দিনই কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর কাঠের কারখানার পাশে দাঁড়িয়েছিলেন। মাস্টারমশাই ও আমি প্রণাম করে দাঁড়ালাম। মাস্টারমশাই আমাকে দেখিয়ে ঠাকুরকে নিবেদন করলেন, ও অনেক দিন দীক্ষা নিয়েছে, কিন্তু প্রার্থনা করে না। তখন শ্রী শ্রী ঠাকুর আমায় বললেন, কেন চুরি করিস? ভালো করে সব ফটো বাঁধিয়ে রাখবি আর জোরে জোরে প্রার্থনা করবি। সেবার শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার দর্শন প্রণাম করে ধন্য হয়েছিলাম। পরের বার মাস্টারমশাইয়ের সাথে ঠাকুর বাড়িতে এসে রঙ্গন ভিলায় উঠেছি। এক সময় মাস্টারমশাইয়ের বইপত্র নাড়াচাড়া করতে করতে স্বস্তায়নী দীক্ষাপত্র শিরোনামে একটি লিফলেট দেখে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলাম, এই বইটি কি? বললেন, এটা দীক্ষার মতো আরেকটি ব্রত। কি করতে হয়? জিজ্ঞাসায় বললেন, যারা দীক্ষা নিয়ে বছর দুয়েক নিরামিষ আহার করছে তারা স্বেচ্ছায় স্বস্তায়নী ব্রত নিতে পারে। আমি বললাম, স্বস্তায়নী নেব। তখন তিনি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতে বললেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে স্বস্তায়নী নেওয়ার কথা জানাতে বললেন, তোমার মাস্টারমশাইয়ের কাছে নেবে। নির্দেশানুসারে মাস্টারমশাইয়ের কাছে স্বস্তায়নী নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করলে তখনও তিনি বললেন, ঠিক ঠিক মতো করবি, ঠিক মতো করলে কি যে হয় তা কবের পারি না। সেবার শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইকে একটি খাতা দিয়ে বললেন, 150 টাকা করে ইউনিট 150 জনের কাছ থেকে সংগ্রহ করবি। তোকে প্রথম হতে হবে। যারা প্রথম দেবে তারা ফার্স্ট ক্লাস, পরে সেকেন্ড ক্লাস, তারপর আর নিবি না। ওইবার শ্রী শ্রী ঠাকুর আমাকে একটি খাতা দিলেন। আরেকটি ঘটনা, একবার শ্রী শ্রী ঠাকুর সুধীর সমাজদারদাকে বললেন আশ্রমের একটি ঘরের জন্য করগেটের টিন দিতে। সঙ্গে মাস্টারমশাইকে বললেন, তোর ওপর ভরসা করছি, তুই মাঝে মাঝে ওর খবর নিবি। বার কয়েক খবরাখবর নেওয়া হয়েছে। পরে এক ছুটির দিন আমরা তার বাড়ি গিয়ে বললাম, আর অপেক্ষা করতে পারছি না, টিনের কি ব্যবস্থা করলেন এক্ষুনি বলেন, আর আপনার কাছে আসতে পারবো না। সুধীরদা কোনো উত্তর দিলেন না। তখন মাস্টারমশাই আমাকে বললেন, টিন কিনতে কত লাগবে জানি না, তবে এখনই 4000 টাকা দাও। সেই সময় সরকারি নিয়ম অনুযায়ী টিন ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ চলছে। তথাপি শ্রী শ্রী ঠাকুরের অশেষ করুণায় মাস্টারমশাই টিন কেনার ব্যবস্থা করে আশ্রমে পাঠিয়ে দিলেন। মাস্টারমশাই প্রায়ই দেওঘর যেতেন। একবার তাকে দেখা মাত্রই শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাকে একটা গাড়ি দিবি? আমি উইয়ের একজনের নাম করে কাছে চাইছিলাম, দিতে পারল না। তুই দিতে পারবি তো? সময়টা সকালের দিকে। পরে সন্ধ্যার দিকে শ্রী শ্রী ঠাকুর বললেন, একখানা নয় মণি, দুখানা দিবি, পারবিনি তো? আপনি বলেছেন নিশ্চয়ই পারবো বলে মাস্টারমশাই কলকাতায় পৌঁছে আমায় বললেন, শ্রী শ্রী ঠাকুর দুখানা গাড়ি চেয়েছেন, হিন্দুস্থান মোটর কোম্পানির ইংলিশ গাড়ি, ফোর্ড প্রিফেক্ট হলেই ভালো। তা গাড়ি কেনার কি ব্যবস্থা করা যায়? বললাম, টাকা ধার দেনা কোথায় পাওয়া যায় দেখি। এইসব কথা হচ্ছে, তখনই দেওঘর থেকে ভূপেশদা এসে হাজির। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর আমাকে পাঠালেন, গাড়ি কোথায়? মাস্টারমশাই বললেন, এখনো টাকা জোগাড় হয়নি। ভূপেশদা বললেন, ঠাকুর বলেছেন বসে থেকে গাড়ি নিয়ে আসবি। একথা শুনে মাস্টারমশাই ও আমি গাড়ির শোরুমে গিয়ে দেখলাম ফোর্ড প্রিপেড গাড়ি আছে। কর্মকর্তাদের আমাদের প্রয়োজনের কথা জানালাম। তারা বললেন, এই গাড়ি পেতে হলে ম্যানেজারের সঙ্গে দেখা করুন, তিনি কালীঘাটের ট্রাম ডিপোর কাছে থাকেন। আমরা তার সঙ্গে দেখা করে গাড়ি কেনার কথা জানাতেই বললেন,
চাই বললেই তো এসব গাড়ি পাওয়া যায় না। মাস্টারমশাই অনুরোধ করে বললেন, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ম্যানেজার বললেন, সমস্ত গাড়ি বুক করা আছে। তা সত্ত্বেও মাস্টারমশাই বললেন, ব্যবস্থা করতে পারলে ভালো হয়। আপনার ফোন নম্বরটা দিলে মাঝে মাঝে খবর নেব। এতে ম্যানেজার মশাই প্রথমটা একটু রেগে গেলেও ফোন নম্বর দিলেন। দুদিন বাদে মাস্টারমশাই ফোন করতেই তিনি বললেন, টাটাতে এই গাড়ির ডিলার আছে, তাদের আমি জিজ্ঞাসা করতে পারি। ট্রাঙ্ক কলের খরচটা দিয়ে যাবেন। আরও দুদিন খবর নিয়ে জানা গেল গাড়ি পাওয়া যাবে, শর্ত একখানার যা দাম তার থেকে 1000 টাকা বেশি দিতে হবে। সেই সাথে বললেন ট্রাঙ্ক কলের চার্জ লাগবে এবং টাটানগরের নার্ভেরং কোম্পানির একজন অফিসারের আসা যাওয়ার ফার্স্ট ক্লাসের ভাড়া দিতে হবে। আমরা রাজি হয়ে গেলাম। টাকার ব্যবস্থা করে দেওয়া হলো। পরবর্তীতে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার বললেন, গাড়ি হায়ার পারচেস করতে হবে, ইন্স্যুরেন্স ও রেজিস্ট্রেশন চার্জ ক্যাশ টাকায় দিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ে এই অসম্ভব কাজ সম্ভব হলো। গাড়ি ডেলিভারি পেয়ে মাস্টারমশাই, ভূপেশদা, কালো, মাস্টারমশাইয়ের বড় ছেলে ও আমি দেওঘর রওনা হলাম। সেদিন শ্রী শ্রী ঠাকুর সকাল থেকেই হাউজারম্যানদের কাছে খোঁজ নিচ্ছেন, দেখতো আশু কত দূর এসেছে। রাত্রি 11টা নাগাদ আমরা দেওঘর পৌঁছালাম। সেই সময়েও শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইয়ের মেজ ছেলে আলোকে বলেন, দেখতো তোর বাবা গাড়ি নিয়ে এলো কিনা। আলো দেখে গিয়ে জানালো, বাবা গাড়ি নিয়ে এসেছেন। রঙ্গনভিলায় গাড়িটি রাখা হলো। মাস্টারমশাই আমাকে ও নীলুকে, মানে মাস্টারমশাইয়ের ছোট ছেলে, গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে ভূপেশদাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে গাড়ি পৌঁছানোর খবর দিতে গেলেন। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত খুশি হলেন ও গাড়ি তার কাছে আনতে বললেন। নিয়ে যাওয়া হলো। বললেন, বড় বউ দেখায়ে নিয়ে আস গা, কেমন হয়েছে জিজ্ঞাসা করবি। ভূপেশদাকে বললেন, বড় বউকে নিয়ে ভোরবেলায় বেড়াতে যাব, রেডি থাকিস। পরদিন সকালে আমরা শ্রী শ্রী ঠাকুরের দর্শন প্রণাম করলাম। পরে ভূপেশদার কাছে গেলাম। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে নিয়ে কোন ভোরে বেরিয়ে এসেছেন, শুনে যার পরনাই খুশি হলাম। শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইয়ের মারফত আরও 3খানা 9 সিটের গাড়ি দয়া করে নিয়েছিলেন, যার প্রত্যেকটির ক্ষেত্রে তার দয়ায় আমি কিছু সহযোগিতা করার সুযোগ পেয়ে ধন্য হয়েছি। উল্লেখ্য, 2টি গাড়ির আশীর্বাদ পালনের পর আমাদের বাড়িতে একটি ঘটনা ঘটে। ব্যবসার বাৎসরিক হিসাব নিকাশ করার সময় হিসাব না মেলার কারণে বাবা মাস্টারমশাই ও আমার ওপরে ভীষণ রেগে গেলেন, দায়ী করছেন মাস্টারমশাইকে। কয়েকদিন পর দুপুরের খাওয়া সেরে কাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি, তখন পেটের ভেতর অস্বস্তি হতে লাগলো। মনে হলো পায়খানা করে যাই। আমি 3তলার ঘরে থাকি। সেখানে গিয়ে বাথরুমে যাব, হঠাৎ দেখি পাশের ঘরে বাড়ির সবাই মিটিং করছে। আমাকে দেখে তারা সরে পড়ল। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কিসের মিটিং হচ্ছে। জানতে পারলাম আমার ছোট মামাকে দিয়ে মাস্টারমশাইকে মার্ডার করার প্ল্যান চলছে। সংবাদটা মাস্টারমশাইকে জানিয়ে বললাম, এই ব্যাপারটা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলে কেমন হয়। তিনি বললেন, মরার থাকলে হবে, আমি ঠাকুরকে জানাতে পারবো না। চিন্তা করলাম কি করা যায়। হঠাৎ মাথায় এলো দেওঘরে কালোকে ফোনে বলি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতে। কালোকে জানালাম। কালো শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করে আমায় জানালো। সব শুনে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, তোর বাবার গায়ে হাত দেয় ক্যাডারে, এক্ষুনি ফোনে প্রভাতকে কয়ে দিয়ায়। আমার বাবার আচরণে আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলাম। সেই সময়ে প্রায়ই ভাবতাম আত্মহত্যা করব। একদিন আমাদের অফিসে মাস্টারমশাই আছেন, কাজের শেষে অফিস বন্ধ হওয়ার প্রস্তুতি চলছে। ভাবলাম এই সময়টাই আত্মহত্যা করার সঠিক সময়। পাশের ঔষধের দোকান থেকে অনেকগুলি ঘুমের ওষুধ আর একটা সোডার বোতল কিনলাম। ঘুমের ওষুধগুলি খেতেই শরীর ভীষণ আনচান করতে লাগলো। মাস্টারমশাই বেগতিক দেখে আমায় গাড়ি করে 68-এর বাড়িতে নিয়ে চলে এলেন, আমি অজ্ঞান অবস্থায়। পরে শুনি মাস্টারমশাই নিম্ফোজেলিনিজম ও অ্যাজামনজিট বেশি করে খাইয়ে দিয়ে অন্তত 2 ঘন্টা আমাকে ছুঁয়ে নাম করার পর জ্ঞান ফিরে আসে। পরে ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সে সময় দুশ্চিন্তায় ভীষণ অসুস্থ হয়ে পড়ি।
বাবা একজন ডাক্তার এনেছেন দেখার জন্য। তিনি সেই বিষয়ে কথা বলছেন, তাতে মনে হলো পাগলের ডাক্তার হতে পারে। এতে আমি ভীষণ রেগে গিয়ে ডাক্তারবাবুকে তাড়া করে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছি। তখন বাবা দেখতে পেয়ে বললেন, তুই পাগল হলি নাকি? ডাক্তারবাবুর সাথে এমন ব্যবহার করছিস? পরে একটু সুস্থ হয়ে ভাবছি বাড়িতে আর কত শুয়ে থাকবো, মাস্টারমশাইকে একবার ফোন করি। ফোন করতেই তিনি আমায় ভীষণ গালমন্দ করে বললেন, শ্রী ঠাকুরকে তোমার অসুস্থতার কথা নিবেদন করেছি। তিনি বললেন, কগে যা, পরমপিতার কাম যে করে তার ব্যারাম হয় নাকি? কথাগুলি শুনে আমার শরীর থেকে একটা বিদ্যুৎ চমক দিয়ে বেরিয়ে গেল। মাস্টারমশাইকে বললাম, আজই 68-এ যাচ্ছি। বললেন, ঠিক আসছো তো? 68-এ আসার বেশ কিছুক্ষণ বাদে মাস্টারমশাইয়ের সাথে দেখা হলো। তিনি বললেন, বেশ হয়েছে। আমি অনুভব করলাম পরম দয়ালের অপার করুণা করে আমাদেরকে রক্ষা করলেন। পরবর্তীকালে শ্রী বর্দার নির্দেশে যাজন কার্য ও অর্ঘ্য সংগ্রহার্থে ভিলাই গিয়ে সেখানে প্রবীণ কর্মী কমলাক্ষ সরকারদার জীবনে শ্রী ঠাকুরের অপার দয়ার একটি ঘটনা শুনে মুগ্ধ হয়ে যাই। শ্রী ঠাকুরের তিরোধানের বছর 2 পর শ্রী বর্দা আমাদের কয়েকজনকে বললেন, যোশীজি স্টেশনের কাছে মানিকপুর বলে একটি জায়গা আছে, সেখানে শ্রী ঠাকুর প্রায়ই বেড়াতে যেতেন। ওখানে শ্রী ঠাকুর ও শ্রী বড়মার খুব সুন্দর 2টি মন্দির করতে হবে। তোমার এই কাজের জন্য অতি সত্বর অর্ঘ্য দেবে। ঠিক করলাম ভিলাইয়ের কমলাক্ষদার কাছে যাওয়ার। রাজেন ব্যানার্জি, শুভেন্দু পালদা এবং আরও কয়েকজনকে নিয়ে ভিলাই গিয়ে প্রথমে ওখানের গুরু ভাইদের শ্রী বর্দার আশীর্বাদের সংবাদ জানালাম। তারা বললেন, এখানে অর্ঘ্যের কাজের জন্য সংগ্রহ চলছে, অর্থাৎ এক প্রকার নিরাশ করে দিলেন। পরে কমলাক্ষদার সঙ্গে দেখা করলাম। তিনি সব খবর নিলেন এবং আমাদের ওপর বেশ রেগে গেলেন আর বললেন, যে কাজে এসেছো তা না করে যাওয়া যাবে না, কাল সকালে আমার কাছে আসবে। তখন তিনি খুব শারীরিক অসুস্থ ছিলেন। পরদিন যেতেই তার জীবনে কিছু ঘটনা ও অভিজ্ঞতার কথা শোনালেন। তখন কমলাক্ষদা 8ম শ্রেণীর ছাত্র, সংসারে খুব অভাব। তিনি বলছেন, একদিন স্কুল থেকে ফিরে দেখি মা থালায় ভাত আর সামান্য আচার নিয়ে খেতে বসেছেন। আমি কাছে যেতেই দেখি মা কাঁদছেন। আমায় বললেন, আমার আর খেতে ইচ্ছা করছে না, তুই খেয়ে নে বলে আমাকে খাইয়ে দিলেন। বুঝলাম মা না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন। ধিক্কার এলো মনে। আমি এমন সন্তান যে মা ও পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে পারছি না, চিন্তা করে কুলকিনারা পাচ্ছি না। এমতাবস্থায় কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। দিল্লিগ্রামী ট্রেনে চড়ে অনেক দূর যাওয়ার পর টিটি টিকিট চাইলে তাকে সব কথা জানালাম। তিনি আমাকে পরের স্টেশনে নামিয়ে সেখানে স্টেশন মাস্টারকে বলে গেলেন, এই ছেলেটি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, একে বাড়ি পাঠাবার ব্যবস্থা করুন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আবার ট্রেনে চেপে দিল্লি পৌঁছালাম। সেখানে খুব কষ্ট করে থেকে কাজের সন্ধান করতে লাগলাম। তখন আবার প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে। বেঙ্গল রেজিমেন্টের প্রধান কাজী নজরুল ইসলামের সাথে যোগাযোগ হওয়ায় তিনি কাজের ব্যবস্থাও করে দিলেন। দীর্ঘদিন যুদ্ধ চলার পর যুদ্ধ শেষের দিকে, তখনও করাচিতে যুদ্ধক্ষেত্রে আছি। সে সময় আমাদের খাবার ও জল শেষ হয়ে যায়। একটি পাহাড়ের কাছে দাঁড়িয়ে আমরা খাদ্য ও পানীয় জলের জন্য আর্তনাদ করছি। এমন সময় দেখতে পেলাম পাহাড়ের ওপর থেকে একটি ঘোড়া নেমে আসছে। তার পিঠের ওপর সুন্দর চেহারা, মুখে গোঁফ এমন একজন পেছনে ফিরে বসে আছেন। ঘোড়াটি আমাদের কাছে পৌঁছালে তিনি আমাদের দিকে অনেকগুলি গাজর ছুঁড়ে দিলেন এবং ইশারা করে জানালেন, অদূরে জলের ব্যবস্থা আছে। আমরা খাদ্য খেয়ে ও জলপান করে পরিতৃপ্ত হলাম। পরে খোঁজ করে এই মানুষটিকে আর পেলাম না। পরবর্তীকালে টাটানগরে চাকরি পেলাম। ওখানে গুরু ভাইদের যাজনে দীক্ষা গ্রহণ করে তাদের সাথেই শ্রী ঠাকুর দর্শন করতে এসে তাকে প্রথম দর্শনেই মনে হলো যুদ্ধ শেষে পাহাড় থেকে এই মানুষটিই তো নেমে এসে খাবার ও জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রণাম নিবেদন করে বললাম, আপনিই সেই মানুষ যিনি আমাদের বাঁচিয়েছিলেন। তখন শ্রী ঠাকুর উপস্থিত সবাইকে বলছেন, ও কয় আমি নাকি সেই মানুষ। ঘটনাটি বলার পর কমলাক্ষদা অশ্রুপূর্ণ বাক্যে বললেন, শ্রী ঠাকুর আমাদের এমনভাবেই রক্ষা করেন। পরে তিনি আমাদের শ্রী বর্দার আশীর্বাদের অর্ঘ্য দিলেন। সেখান থেকে ফিরে এসে শ্রী বর্দার কাছে আশীর্বাদী অর্ঘ্য নিবেদন করে সব ঘটনা জানালাম। তিনি খুবই খুশি হলেন।
এইভাবেই বিশেষ কিছু ভক্তদের ওপরে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হতো। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় অনেক কিছু জিনিস ভক্তদের কাছ থেকে চেয়ে থাকতেন। তাদের জীবনে এমন কিছু ফাড়া, তাদের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটতে চলেছিল, সেগুলো কিন্তু শ্রী শ্রী ঠাকুর ঠিক এমনভাবে নিজের দিকে ঘুরিয়ে নেন সেই আশীর্বাদগুলোর মাধ্যমে, যেটা আমরা হয়তো প্রথম দিকে বুঝতেই পারি না। পরে ঠিক শ্রী শ্রী ঠাকুরের দয়া আশীর্বাদ, তার এত সুন্দর দয়ার কথা আমরা ঠিক উপলব্ধি করতে পারি। আর পারি বলেই আমাদের জীবনে সত্যি দুর্ঘটনাগুলো কিভাবে ঘুরে গিয়ে যে আমরা বাঁচার রাস্তা দেখতে পাই, আলোর দিশা খুঁজে পাই জীবনে চলার পথে, বোঝাই যায় না। এই তো পরম দয়ালের দয়া, পরম প্রেমময়ের অপার করুণা। তাই সকলেই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি কাউর ভালো লেগে থাকে তাহলে এটাই বলবো, যাজন কার্য বেশি করে করার জন্য। চারিদিকে যাজন কার্যের জন্য বারে বারেই দেওঘর থেকে অবিন্দা বলে উঠছেন দীক্ষাপত্রের ব্যাপার, যাজন কার্য, এগুলো করার জন্য। তাই আমাদের উঠে পড়ে লেগে থাকতে হবে। সামনে ভয়ঙ্কর দিন, তাই বসে থাকলে হবে না। শ্রী শ্রী ঠাকুরকে জীবনে কেন্দ্র করে তাকে আমাদের পথের দিশা করে চলতে হবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই প্রণাম ও জয়গুরু।